বন্ধ করলি কে? ওকে হ্যাঁ, ওকে দেখা যাচ্ছে। অলরাইট, যেখানে ছিলাম ক্রিটিক্যাল পাথ মেথড, এইটাকেই আপনার আমরা প্রিমিয়ার PS6 এ যেই মেথডোলজিটা ফলো করা হয় সেটা হচ্ছে ক্রিটিক্যাল পাথ মেথড। Critical path method define the longest sequence of tasks that must be completed to successfully complete a project. The method also map out the dependencies between tasks and estimate how to long each task will take to complete. তার মানে আপনার একটা প্রজেক্টের যে ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস গুলো সে ফাইন্ড আউট করবে এবং কোন অ্যাক্টিভিটিস গুলো আপনার এই প্রজেক্ট কমপ্লিশন ডেটকে ডিলে করার জন্য ডিলে করছে আর কি। তো এই টাস্ক গুলো আপনি ফাইন্ড আউট করবেন এবং এই টাস্ক গুলো ফাইন্ড আউট করে এইগুলো যেন আপনার প্রজেক্টকে কখনো ডিলে করতে না পারে এইগুলোকে আপনাকে সলভ করতে হবে আর কি। এই টাস্ক গুলোর উপরে আপনাকে ফোকাস করতে হবে। এটা হচ্ছে ক্রিটিক্যাল পাথ মেথড। এরপরে হচ্ছে ক্রিটিক্যাল চেইন মেথড। ক্রিটিক্যাল চেইন মেথডটা হচ্ছে আপনার ক্রিটিক্যাল চেইন মেথড শিফট দ্য ফোকাস টু সাপ্লাই চেইন। এই এই ক্রিটিক্যাল চেইন মেথডোলজিটা আসলে সাপ্লাই চেইনে ব্যবহার করা হয়ে থাকে। এখানে কিছু বাফারিং থাকে, আপনি জানেন সাপ্লাই চেইনে অনেক কিছু আনসার্টেনিটি আছে আর কি। এই আনসার্টেনিটি গুলো ম্যানেজ করার জন্য এখানে একটা বাফার টাইম রাখা হয়। আমি পরবর্তী স্লাইডে আপনাদের ক্লিয়ার করবো যে what is the difference between critical path and critical chain management. দেন আরেকটা যে মেথডোলজি আছে এটা সিক্স সিগমা বেসিক্যালি হচ্ছে কোয়ালিটির জন্য ইউজ করা হয়। আপনি দেখবেন যে সিক্স সিগমা ব্ল্যাক বেল্ট, সিক্স সিগমা ইয়েলো বেল্ট এই ধরনের সার্টিফিকেশন আছে। তো যারা সিক্স সিগমা তারা ধরে নেবেন যে তারা কোয়ালিটিতে অনেক এক্সপার্ট, যারা কোয়ালিটি এক্সপার্ট আর কি। এটা মটোরোলাতে ইউজ করা হয় 1980 1980 থেকে। এই মটোরোলা এই টেকনোলজি সিক্স সিগমা টেকনোলজি ব্যবহার করে আর কি। এখন এই স্লাইডে আমরা দেখবো যে ক্রিটিক্যাল পাথ মেথড এবং ক্রিটিক্যাল চেইন মেথড। দেখেন এখন ক্রিটিক্যাল পাথ মেথডে কি হচ্ছে, অ্যাক্টিভিটি A B C D, এইটা এইটা হচ্ছে আমাদের প্রজেক্ট কমপ্লিশন ডেট, এইটা হচ্ছে প্রজেক্ট কমপ্লিশন ডেট, এইটা হচ্ছে আমাদের লংগেস্ট পাথ। এখানে কিন্তু কোনো বাফারিং নাই, সেটা হচ্ছে ক্রিটিক্যাল পাথ মেথড। এখন আপনার কোনো কারণে যদি অ্যাক্টিভিটি ডি এখানে ডিলে হয়, সেক্ষেত্রে কিন্তু প্রজেক্ট কমপ্লিশন ডেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বা অ্যাক্টিভিটি সি যদি কোনো কারণে ডিলে ডিলে করে, সেক্ষেত্রে আপনার পুরো প্রজেক্টটাই কিন্তু প্রজেক্ট কমপ্লিশন ডেট চেঞ্জ হয়ে যাবে। বাট এইখানে ক্রিটিক্যাল চেইন মেথডে কি হচ্ছে, আপনার কোনো কারণে যদি অ্যাক্টিভিটি বি ডিলে হয়, এখানে আমাদের কিন্তু বাফার টাইম আছে। এই বাফার টাইমটা সেটা কভার করবে। এই বাফার টাইমটা হতে পারে 20 ডেজ, 10 ডেজ। তো এই বাফার টাইমের যে কনসিডারেশন করা থাকবে, সেইটা যদি এক্সিড করে যায়, সেই ক্ষেত্রে আপনার প্রজেক্ট কমপ্লিশন ডেটটা চেঞ্জ হবে, আদারওয়াইজ এখানে প্রজেক্ট কমপ্লিশন ডেটটা চেঞ্জ হবে না। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, এটা হচ্ছে আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রসেস গ্রুপ। একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট, এটা হচ্ছে PMI। আমাকে শুনতে পাচ্ছেন সবাই না? কেউ একজন রেসপন্স করেন। হ্যাঁ, শোনা জি, যাচ্ছে। শুনতে পাচ্ছি। ওকে, প্রজেক্ট শোনা ম্যানেজমেন্ট যাচ্ছে। প্রসেস। হ্যাঁ, এটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রসেস গ্রুপ, যেটা PMI। আপনারা প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট নাম শুনছেন আর কি। এই PMI প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রসেস গ্রুপটা আমি জাস্ট একটু আপনাদের ধারণা দিয়ে যাব। এই প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রসেস গ্রুপে কি থাকে, এখানে 47 প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রসেস আছে। এখানে 5 প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রসেস গ্রুপ আছে এবং 10 নলেজ এরিয়া আছে। আপনি যদি এখানে দেখেন, এটা হচ্ছে এই যে ইনিশিয়েটিং প্রসেস গ্রুপ, প্ল্যানিং প্রসেস গ্রুপ, এক্সিকিউটিং প্রসেস গ্রুপ, মনিটরিং এন্ড কন্ট্রোলিং প্রসেস গ্রুপ এবং ক্লোজিং প্রসেস গ্রুপ। এই 5টা হচ্ছে আমাদের প্রসেস গ্রুপ। এবং এই 5টা প্রসেস গ্রুপের মধ্যে 47 প্রজেক্ট ম্যানেজমেন্ট নলেজ এরিয়া আছে আর কি। সরি, 10 নলেজ এরিয়া আছে। এর মধ্যে হচ্ছে প্রজেক্ট ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট, প্রজেক্ট স্কোপ ম্যানেজমেন্ট, প্রজেক্ট টাইম ম্যানেজমেন্ট, প্রজেক্ট কস্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট কোয়ালিটি ম্যানেজমেন্ট, প্রজেক্ট হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, প্রজেক্ট কমিউনিকেশন ম্যানেজমেন্ট, প্রজেক্ট রিস্ক ম্যানেজমেন্ট, প্রজেক্ট প্রকুরমেন্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট। এইগুলো হচ্ছে আপনার প্রজেক্ট নলেজ এরিয়া।
ওকে। তো এই এই বিষয়গুলোতে আপনারা যখন যদি কেউ পরবর্তীতে পিএমপি স্টাডি করেন বা পিএমআইএসপি তে স্টাডি করেন, সেক্ষেত্রে এটা ডিটেলসে জানতে পারবেন। জাস্ট আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য যে পিএমআই এর এই প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রসেস গ্রুপ এবং এই নলেজ এরিয়াগুলো আছে, সেটা হচ্ছে যে এইটার চারটা এইরকম দেখতে, এবং এর ভিতরে আপনি দেখতে পাবেন যে প্রজেক্টে ইনিশিয়েটিং প্রসেস গ্রুপের মধ্যে এখানে দেখেন আপনি ডেভেলপমেন্ট প্রজেক্ট চার্টার, আমরা প্রজেক্ট চার্টার নিয়ে আলোচনা করছি। তো এই সেশনের মাধ্যমে আসলে এত ডিটেলস আলোচনা করা যায় না, যতটুকু করা যায় এটা আপনাদের জানার জন্য, এটা যদি আপনারা স্টাডি করেন আরো ডিটেলস জানতে পারবেন আর কি। আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। আচ্ছা, প্রজেক্ট ম্যানেজমেন্ট নলেজ এরিয়ার মধ্যে প্রজেক্ট যেটা আলোচনা করছিলাম, যে প্রজেক্ট ম্যানেজমেন্ট নলেজ এরিয়ার মধ্যে প্রজেক্ট ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট, প্রজেক্ট স্কোপ ম্যানেজমেন্ট, প্রজেক্ট টাইম ম্যানেজমেন্ট, কস্ট ম্যানেজমেন্ট, কোয়ালিটি ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, কমিউনিকেশন ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট। একজন প্রজেক্ট ম্যানেজারকে এই নলেজ গুলো রাখতে হবে, সবগুলো নলেজ কিন্তু তাকে রাখতে হবে। কারণ একজন প্রজেক্ট ম্যানেজমেন্ট যদি না জানে হাউ টু কমিউনিকেট উইথ দ্য স্টেক হোল্ডার অ্যান্ড আদার্স বডিজ, তাহলে তার কিন্তু প্রজেক্ট লিড করতে পারবে না। এবং তাকে হিউম্যান রিসোর্স সম্পর্কে ধারণা রাখতে হবে, প্রজেক্ট কোয়ালিটি সম্পর্কে ধারণা রাখতে হবে, প্রজেক্টের কস্ট সম্পর্কে ধারণা রাখতে হবে, টাইম সম্পর্কে ধারণা রাখতে হবে, রিস্ক সম্পর্কে ধারণা রাখতে হবে, প্রকিউরমেন্ট সম্পর্কে ধারণা রাখতে হবে। আচ্ছা, আমরা এর আগে আলোচনা করছি যে প্রজেক্ট স্টেক হোল্ডার। স্টেক হোল্ডার অনেকবার আমরা এই শব্দটা শুনছি আর কি। এখন আমরা জানবো যে হোয়াট ইজ প্রজেক্ট স্টেক হোল্ডার। প্রজেক্ট স্টেক হোল্ডার আর দ্য ক্লায়েন্ট, ইউজার, প্রজেক্ট টিম, আদার পার্সন ইনভলভ ইন দ্য প্রজেক্ট where the project is implemented, supplier, lender, subcontractor and stakeholder। তাহলে একটা মোটামুটি ধারণা পাওয়া যাচ্ছে যে এই ইমেজটা দেখে যে আসলে প্রজেক্ট স্টেক হোল্ডার কারা। আমরা যদি ইন এ নাটশেল বলি, তাহলে প্রজেক্টের সাথে পজিটিভলি এবং নেগেটিভলি যারাই ইনভলভ আপনার প্রজেক্ট স্টেক হোল্ডার তারাই। যেমন একটা প্রজেক্টের ধরুন আপনি ঢাকায় বা আপনি একটা প্রজেক্ট করছেন, সেইখানে আপনার যে স্থানীয় পলিটিক্যাল লিডার আছে সেও কিন্তু আপনার প্রজেক্ট স্টেক হোল্ডার। ওইখানকার যে আপনার প্রশাসনিক গভর্নিং বডি আছে, সেখানে ডিসি, এসপি, ইওনো এবং আপনার যে যদি পরিবেশ অধিদপ্তর থাকে সেক্ষেত্রে পরিবেশ অধিদপ্তর, তারাও কিন্তু আপনার স্টেক হোল্ডার। তারা যে কোনো ভাবে আপনার প্রজেক্টকে কিন্তু হ্যাম্পার করতে পারে। এইটা হচ্ছে প্রজেক্ট স্টেক হোল্ডার। আমার মনে হয় যে এখন প্রজেক্ট স্টেক হোল্ডার সম্পর্কে ধারণাটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে, রাইট? হ্যাঁ জি। ওকে, এবার প্রজেক্ট ম্যানেজমেন্ট চ্যালেঞ্জেস। আচ্ছা, কি কি ধরনের প্রজেক্ট ম্যানেজমেন্টে আমরা চ্যালেঞ্জ আমরা ফেস করে থাকি, সেটা হচ্ছে যে আনডিফাইন্ড গোল, স্কোপ ক্রিপ, হ্যাঁ, inadequate স্কেল অ্যান্ড ফর আ প্রজেক্ট, দেন ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি। আপনার যদি প্রজেক্টের অ্যাকাউন্টেবিলিটি না থাকে তাহলে আপনার প্রজেক্টের অনেক ধরনের প্রবলেম হতে পারে। এরপরে ইমপ্রপার রিস্ক ম্যানেজমেন্ট। আপনার রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে আমরা এর আগে আলোচনা করছি যে আসলে আপনাকে একটা প্রপার রিস্ক ম্যানেজমেন্টের ইয়ে থাকতে হবে, ধারণা থাকতে হবে। এবং পোর কমিউনিকেশন, কমিউনিকেশন ভেরি ইম্পর্টেন্ট ফর এ প্রজেক্ট ম্যানেজার আর যারাই আপনার প্রজেক্টের সাথে ইনভলভ তাদের জন্য। এরপরে ল্যাক অফ স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট, যেটা আমরা বারবার বলছি যে স্টেক হোল্ডার, এখানে আপনার প্রত্যেকটা স্টেক হোল্ডারকে কিন্তু ইকুইভ্যালেন্ট না হলেও তার যেই ইন্টারেস্ট আছে সেই ইন্টারেস্ট অনুযায়ী তাকে কিন্তু আপনার এঙ্গেজ করা এই প্রজেক্টের সাথে। আদারওয়াইজ আপনার প্রজেক্ট কিন্তু কি হতে পারে, হ্যাম্পার হতে পারে আর কি। নানানভাবে সে আপনার প্রজেক্টকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে। প্রজেক্ট ফিজিবিলিটি স্টাডি আমরা প্রজেক্ট চার্টারে দেখছিলাম যে ফিজিবিলিটি স্টাডি। জাস্ট আমি একটু ধারণা দিব যে প্রজেক্ট ফিজিবিলিটি স্টাডি ইজ এ ফর্মাল স্টাডি টু ডিসাইড ওয়েদার আ প্রজেক্ট ইজ ভিজিবল। তাহলে প্রজেক্টের একটা আপনি আহ, যে বিস্তারিত ধারণা আপনি প্রজেক্ট ফিজিবিলিটি স্টাডিতেই পেয়ে যাবেন। সেখানে when considering a project, the study hold investigation the feasibility of a project that could undertaken to meet the needs of the organization। তাহলে আপনি যে প্রজেক্টটা করতে আছেন সেই প্রজেক্টের বিস্তারিত একটা আপনার ইনভেস্টিগেশন, এটাকে ফিজিবিলিটি স্টাডিকে বলা হয় যে ইনভেস্টিগেশন আপনার আগে থেকে করতে হবে যে এই ধরনের প্রবলেম গুলো, এই ধরনের রিস্ক গুলো, বা এইটা আমি করতে যাচ্ছি, আমার প্রজেক্টের ডেলিভারেবল এই হবে, এটার একটা স্পেসিফিক ধারণা থাকতে হবে প্রত্যেকটা বিষয়। আচ্ছা, কি এরিয়া অফ ফিজিবিলিটি? টেকনিক্যাল ফিজিবিলিটি হয়ে থাকে, অপারেশনাল ফিজিবিলিটি হয়ে থাকে। টেকনিক্যাল ফিজিবিলিটি হচ্ছে যে আপনার প্রজেক্ট কনস্ট্রাকশন যখন হয় সেটার জন্য। অপারেশনাল ফিজিবিলিটি যখন আপনার যদি এটা মেট্রো রেল হয়ে থাকে, সেটার অপারেশন যখন শুরু হবে সেখানে কি ধরনের আপনার চ্যালেঞ্জেস আছে তার জন্য আলাদা একটা ফিজিবিলিটি থাকে। ইকোনমিক্যাল এন্ড ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটি থাকতে হবে, আপনার বাজেট নিয়ে ক্লিয়ার ধারণা থাকতে হবে, এবং ইকোলজিক্যাল
ফিজিবিলিটি থাকতে হবে, যেটা এনভায়রনমেন্ট রিলেটেড আর কি। এরপরে প্রেডিক্টেবল লাইফ সাইকেল, একটা প্রজেক্টের লাইফ সাইকেলটা কেমন হয়? লাইফ সাইকেল হচ্ছে প্রজেক্ট, প্রথমে আমরা কি করি, প্রজেক্টের রিকোয়ারমেন্ট, যেটা আমরা প্রথমে আলোচনা করছিলাম যে সেটা সোশ্যাল ডিমান্ড হতে পারে, সেটা মার্কেট ডিমান্ড হতে পারে, এটা এনভায়রনমেন্টাল ডিমান্ড হতে পারে। সেই রিকোয়ারমেন্ট থেকে আপনার একটা ফিজিবিলিটি স্টাডি হয়, ফিজিবিলিটি স্টাডির পরে একটা প্রাইমারি প্ল্যানিং হয়, প্ল্যানিং এর পরে একটা ডিজাইন হয়, এবং ডিজাইনের পরে কনস্ট্রাকশন হয়, তারপরে টেস্ট, এবং তারপরেই হ্যান্ড ওভার। আমি একটু একটু দ্রুত যাচ্ছি আর কি, কারো কোনো সমস্যা আছে কোশ্চেন করবেন আর কি, হ্যাঁ। ওকে। আচ্ছা, এইটা হচ্ছে আপনার প্রজেক্ট লাইফ সাইকেলের যেটা হচ্ছে আপনার প্রজেক্টের ম্যান পাওয়ার, এবং এটা হচ্ছে টাইম। আপনার ভার্টিক্যাল যেটা দেখতে পাচ্ছেন, ভার্টিক্যালটা হচ্ছে আপনার প্রজেক্টের ম্যান পাওয়ার, এবং এই এই প্রজেক্টের হরিজন্টাল রোটা হচ্ছে প্রজেক্টের টাইম। আচ্ছা, প্রজেক্ট ইনিশিয়েশনে আপনি দেখেন, প্রজেক্ট ইনিশিয়েশনের কার্ভটা হচ্ছে এটা, এইরকম একটা কার্ভ হয়, যেখানে প্রজেক্টের জিরো ম্যান পাওয়ার থেকে আস্তে আস্তে প্রজেক্ট ইনিশিয়েশনে একটু বাড়ে। এরপরে যে প্রজেক্ট ইনিশিয়েশনের সাথে যারা ইনভলভ থাকে, তাদের আর তেমন কোনো প্রয়োজন হয় না, তারা খুব কম সংখ্যক লোক থাকে, এবং প্রজেক্টের লাস্টের দিকে যে আবার প্রজেক্ট ইনিশিয়েশনের সাথে যারা থাকে, তাদের আবার প্রয়োজন হয় আর কি ক্লোজিং এর টাইম। এরপর প্রজেক্ট প্ল্যানিং এর ক্ষেত্রে দেখেন, প্রজেক্ট প্ল্যানিং কিন্তু শুরু থেকেই খুব ভাইটাল একটা রোল প্লে করে, এবং তার এই প্রজেক্ট জুড়েই কিন্তু একটা ভালো সময় তাকে এই প্রজেক্টের ক্ষেত্রে ব্যয় করতে হয়। আপনি যদি দেখেন তাহলে প্রজেক্ট প্ল্যানিং এর এই প্ল্যানিং প্রসেস গ্রুপে এইখানে মানে আপনার প্রজেক্টের 1/3 কিন্তু তার সবচেয়ে বেশি সময় ব্যয় করতে হয় আর কি। এইভাবে আপনি প্রজেক্ট এক্সিকিউশনে যদি দেখেন, প্রজেক্ট এক্সিকিউশন তেমন প্রথমের দিকে তেমন কোনো কাজ থাকে না, এরপরে যখন প্রজেক্টের মিডিলে কিন্তু এক্সিকিউশনের ব্যাপক একটা কাজ হয়ে থাকে। আপনি যদি এইটাকে এইভাবে ক্যালকুলেশন করেন, তাহলে এটা হচ্ছে প্রজেক্টের পিক আওয়ার। এরপরে মনিটরিং অ্যান্ড কন্ট্রোল, মনিটরিং কন্ট্রোলিং বলতে আমরা কোয়ালিটি কন্ট্রোল, এবং এদের এদের এই পুরো প্রজেক্টটা জুড়েই একটা ইকুয়ালি না হলেও তার কাছাকাছি একটা অবজারভেশন থাকে, এবং তাদের যে অ্যাক্টিভিটিস থাকে সেটা একেবারে শুরু থেকেই শেষ পর্যন্ত যারা মনিটরিং এবং কন্ট্রোলিং করছে, তারাই কিন্তু আপনার এই প্রজেক্টটাকে রাইট টাইমে কমপ্লিট করবে, রাইট টাইমে শুরু করবে, এবং এই হোল থিংসটা তারা কমপ্লিট করবে রাইট টাইমে আর কি। এবং ক্লোজিং এও তাদের কিন্তু ব্যাপক একটা টাইম ইনভেস্ট করবে, এবং ম্যান পাওয়ার থাকবে আর কি। এই চারটা যদি আপনি ভালোভাবে বুঝে যান, তাহলে মোটামুটি একটা প্রজেক্ট সম্পর্কে ভালো একটা ধারণা পাবেন আর কি। এখানে কি কারো কোনো কোশ্চেন আছে? ফরহাদ? জি না ভাই। ওকে। এরপর প্রজেক্ট লাইফ সাইকেলের আপনার যে যেটা আমরা আলোচনা করলাম, যে ইনিশিয়েশন দিস স্টেজ এক্সপ্লেনেশন ইনিশিয়াল পারপাস অফ টেকনিক্যাল স্পেসিফিকেশন ফর প্রজেক্ট, the scope of work and determine the necessary resource and identified and key organization stakeholder sign. এই ইনিশিয়েশন স্টেজে এই কাজগুলো হয়ে থাকবে। প্রজেক্ট প্ল্যানিং এ কি হয়ে থাকে, ইন দিস ফেজ ওয়াল detail specification schedule and others plan and develop, the individual assignment are made, work package are broken down and process for completion of the project clearly defined. এই প্রজেক্ট প্ল্যানিং এর মধ্যে আপনার কমপ্লিটলি ডিফাইন করা থাকবে যে প্রজেক্ট কখন ফিনিশ হচ্ছে, এবং এই ওয়ার্ক প্যাকেজ গুলো কি, এবং এটার ডেলিভারেবল গুলো কি হচ্ছে, এই ডিটেলস গুলো আপনি প্রজেক্ট প্ল্যানিং এ জানতে পারেন। এক্সিকিউশনে কি হয়, দিস স্টেজ ওয়্যার দ্য অ্যাকচুয়াল ওয়ার্ক। আপনারা জানেন, আপনার আমরা এখানে সবাই মোটামুটি প্রজেক্টের সাথে রিলেটেড। এক্সিকিউশনটা হচ্ছে আপনার প্রজেক্টের পিক আওয়ার, এখানে মূল কাজগুলো করা হয়ে থাকে। এবং টার্মিনেশন হচ্ছে প্রজেক্ট ক্লোজ টাইম, এইখানে আপনার সাব অ্যাক্টিভিটিস কমপ্লিটেড, প্রজেক্ট ফল অফ স্কোপ অ্যান্ড কস্ট ডিক্লাইন সুইফটলি। তাহলে আপনি কি করছেন, স্মুথলি এই প্রজেক্টটা হ্যান্ড ওভার করছেন। এই প্রজেক্টের ডেলিভারেবল কি ছিল, রিসোর্সকে আপনি রিঅ্যাসাইন করছেন, ডিমোবিলাইজেশন করছেন, আপনার যে ম্যান পাওয়ার ছিল সেটাকে ডিমোবিলাইজেশন করে, আপনার যে রিসোর্স ছিল সেটাকেও আপনি স্মুথলি ডিমোবিলাইজেশন করছেন গ্রাজুয়ালি আর কি। আচ্ছা, এখন প্রজেক্টে আপনি প্রিমিয়ারা P6 আমরা প্রজেক্ট আলোচনা করলাম, প্রজেক্টের প্ল্যানিং সম্পর্কে আলোচনা করলাম। এখন প্রিমিয়ারা P6 এ আমরা প্রজেক্টে কিভাবে ডেমনস্ট্রেট করি আর কি। সেক্ষেত্রে এটা একটা হোটেল সেন্টার, দেখেন এখানে আমার ইঞ্জিনিয়ারিং আছে, এটা হচ্ছে WBS,
ম্যাটেরিয়াল প্রকুরমেন্ট ডাব্লিউবিএস, কনস্ট্রাকশন ডাব্লিউবিএস এবং ক্লোজ আউট। এইখানে প্রত্যেকটা অ্যাক্টিভিটিস আপনার ক্লোজ আউটের যে স্ন্যাগিং, ডিসন্যাগিং, টেস্টিং, কমিশনিং, ট্রেনিং, হ্যান্ড ওভার, ক্লোজ আউট, ডকুমেন্ট, অথরাইজেশন, ইন্সপেকশন, অ্যাপ্রুভাল, ডিমোবিলাইজেশন এবং ফাইনালি আপনি কি করছেন, প্রজেক্টটা হ্যান্ড ওভার করছেন। এইভাবে আমরা প্রজেক্ট প্রিমিয়ারা P6 এ একটা প্রজেক্ট ডেমনস্ট্রেট করি আর কি। আচ্ছা, এখন এই যে জিনিসটা আলোচনা করবো সেটা হচ্ছে প্রজেক্ট আইরন ট্রায়াঙ্গেল বলা হয়। এখানে একটা আপনি দেখেন রিয়েল লাইফের এক্সপিরিয়েন্স, এখানে একটু সবাইকে এঙ্গেজ করবো আমি। এটা আপনার একটা প্রজেক্ট হতে পারে যে ইবিটি ইউনিভার্সিটি হ্যাজ রিসেন্টলি কমিশন a small project to create a new university library computer system. This must be operational within 5 months at a maximum cost BDT 5 lakh. It must be student friendly and capable and compatible with the existing operating system. The project may include the installation of new computer, installing the new software, installing a new barcode scanner and a training program. আচ্ছা, এখানে কি আপনারা বলতে পারবেন যে আমার প্রজেক্টের স্কোপ কি এবং প্রজেক্টের কোয়ালিটি কি এবং প্রজেক্টের টাইম এবং কস্ট? এখানে সবকিছু দেওয়া আছে। কেউ কি বলতে পারবেন যে আসলে আমার প্রজেক্টের স্কোপ, কোয়ালিটি এবং টাইম কি? ফরাদ, আপনি 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 কি বুঝতে হ্যাঁ। পারছেন? হুম, কেউ যদি জি। কেউ হুম, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখানে মোটামুটি মোটা দাগে আপনার সব ইনফরমেশন দিয়ে দিয়েছেন। মানে প্রজেক্টের টাইম টাইম যদি বলি, টাইম অবশ্যই 5 মান্থের মধ্যে শেষ করতে হবে। আর এক্স্যাক্টলি। রাইট সাইডে যদি কস্টের যেটা আছে, সেটা অবশ্যই 5 লাখ টাকার মধ্যেই শেষ করতে হবে। এবং কোয়ালিটি, যেগুলো কোয়ালিটি হচ্ছে যে আপনার নতুন ইনস্টল আই মিন সেট আপ ইনস্টল করতে হবে, সফটওয়্যার ইনস্টল করতে হবে, প্লাস বারকোড, যে আচ্ছা, ফাইনালি যে প্রোডাক্ট গুলো আর ঠিক কি, আছে, সেটা হচ্ছে যে কোয়ালিটির মধ্যে এসে পড়ছে। কারেক্ট, 90%, 90% কারেক্ট আপনি। এখানে হচ্ছে যদি কস্ট বলি সেটা হচ্ছে যে 5 লাখ, টাইম সেটা হচ্ছে 5 মান্থ। আর প্রজেক্ট স্কোপটা কি? প্রজেক্ট স্কোপ হচ্ছে আপনার এইখানে এই যে লাস্টের যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে আপনার প্রজেক্ট স্কোপ, যে ইনস্টলেশন অফ নিউ কম্পিউটার, নিউ ইনস্টল কোম্পানি। সফটওয়্যার, ইনস্টলিং আর নিউ বারকোড স্ক্যানার অ্যান্ড দ্য ট্রেনিং প্রোগ্রাম। এটা হচ্ছে আপনার প্রজেক্টের স্কোপ। এখন কোয়ালিটি কিভাবে বলছে যে ইট ইট মাস্ট বি ইউ স্টুডেন্ট ফ্রেন্ডলি অ্যান্ড কম্পেটেবল উইথ দ্য এক্সিস্টিং প্রোগ্রাম। তাহলে আপনাকে কি বলছে যে এটা স্টুডেন্ট ফ্রেন্ডলি হতে হবে এবং আপনার যে এক্সিস্টিং সিস্টেম আছে, এক্সিস্টিং প্রোগ্রামের সাথে এটা কি 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 হতে হবে? কম্পেটেবল হতে হবে, এটা সামঞ্জস্যপূর্ণ হতে হবে, আদারওয়াইজ আপনার আগেরটা কাজ করবে না। তাহলে এইখানে আমরা নেক্সট স্লাইডে দেখব যে এই আমরা কখনো কোয়ালিটিকে যদি ইনক্রিজ করে দিই সেক্ষেত্রে কি ধরনের আমার প্রজেক্ট স্কোপে হ্যাম্পার হয়, প্রজেক্ট টাইমে হ্যাম্পার হয় এবং প্রজেক্ট কস্টের ডিফারেন্স চলে আসে আর কি। এখন দেখেন, ইম্প্যাক্ট অন কস্ট অ্যান্ড কোয়ালিটি হোয়েন টাইম ইজ রিডিউস। আপনি যখন টাইম রিডিউস করছেন তখন কিন্তু আপনার প্রজেক্টের স্কোপ কমে যাচ্ছে এবং কোয়ালিটিও কিন্তু আপনার কমে যাবে, কস্টটা এখানে বেড়ে যাবে আর কি। যদি টাইম আপনি কমাই দেন সেক্ষেত্রে আপনার অল্প টাইমের মধ্যে অনেকগুলো রিসোর্স আপনাকে হায়ার করতে হবে এবং আপনার এর জন্য কস্ট বেড়ে যাবে আর কি। আচ্ছা, আচ্ছা এই মামুন ভাই, হুম হুম এটাতেই বলি। হুম হুম আমি আসলে টাইম রিডিউস করব। হুম হুম টাইম রিডিউস করব। আমার টাইম রিডিউসের জন্য হচ্ছে যে কস্ট বাড়বে আমার। ওকে, এটা ডাজেন্ট ইস্যু, মানে আমার ব্যক্তিগত ওপিনিয়ন এটা। হুম কিন্তু হুম কোয়ালিটিতে আমি কম্প্রোমাইজ করব না। হুম হুম। না, মানে এটা এটা কি পসিবল কেন? এটা আপনি কিভাবে সম্ভব? আপনার আপনার ধরেন আপনার টাইম 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 আপনি কমাই ফেলছেন একটা বিল্ডিং এর ক্ষেত্রে, কিভাবে কমাবেন? আপনার সাপোজ একটা স্ল্যাব কাস্টিং এর পরে 21 ডেজ আপনাকে কিউরিং এ দিতে হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, আপনি সেটাও করলেন না, আপনি কিউরিং কম্পাউন্ড ইউজ করলেন, বাট আপনার যে স্টেপ আছে কনস্ট্রাকশনের, সেই যে ডিউরেশন আপনি ক্যালকুলেশন করছিলেন সেইটাকে আপনি কোনোভাবে যদি কমাতে চান, আপনার কোনো না কোনো ভাবে কোয়ালিটি কিন্তু হ্যাম্পার হবেই। আপনাকে কোয়ালিটিতে কম্প্রোমাইজ করতেই হচ্ছে, আপনি কোয়ালিটি কোনোভাবেই ঠিক রাখতে পারবেন না। আচ্ছা। বোঝা গেছে না? হ্যাঁ, মানে স্লাইড হইলেও কোয়ালিটিতে একটু হ্যাম্পার হবে আর কি, এটা রাইট বুঝতে রাইট পারছি। রাইট রাইট। এখন এই ফিগারে এই 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 ফিগারে দেখেন সেটা কি ইম্প্যাক্ট অন টাইম এন্ড কোয়ালিটি ওয়েন কস্ট ইজ রিডিউসড। আপনি যদি কস্টকে কমাই দেন
সেক্ষেত্রে কিন্তু আপনার টাইমও বেড়ে যাবে এবং কোয়ালিটিও আপনার খারাপ হবে আর কি। এবং প্রজেক্টের স্কোপ যেটা আছে সেটাও কিন্তু, তো আপনি আপনাকে যদি এখন বলি আপনার 5 লাখ টাকার কম্পিউটার সিস্টেম প্রজেক্ট আপনাকে 3 লাখ টাকা করে ফেলতে হবে, আপনি কি করতে পারবেন? সেটা করতে পারবেন না আর কি। এখানে আপনার কোয়ালিটিও আপনি আহ, সঠিকভাবে মেনটেন করতে পারবেন না এবং টাইমও মেনটেন করতে পারবেন না। আচ্ছা, এখন এইরকম যদি কোনো একটা ইম্প্যাক্ট হয় যে আপনার কস্ট, টাইম এবং কোয়ালিটি তিনটাই আপনার ইকুয়ালি এক্সপান্ড করছে আর কি, ঠিক আছে ঠিক আছে, সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না। সেক্ষেত্রে টাইম আপনার বাড়ছে, কোয়ালিটিও বাড়বে, কস্টও বাড়বে, ঠিক আছে। আপনি কোনোটাকে কমায় কোনোটাকে বাড়তে গেলে আপনার প্রজেক্টের স্কোপ, এখানে দেখেন আপনার স্কোপ কোনো সমস্যা হচ্ছে না, আপনি টাইম বাড়াচ্ছেন, কোয়ালিটিও বাড়ছে এবং কস্টও বাড়ছে, আপনার স্কোপ কিন্তু ঠিক আছে, স্কোপ স্কোপ ফিক্সড। যেটা আমরা বলছিলাম যে আপনি যখন প্রজেক্ট ইয়ে করছেন, রান করছেন, তখনই আপনাকে প্রজেক্ট স্কোপকে লক করে ফেলতে হবে, তাহলে আপনার আর প্রজেক্টের কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এখন আসি যে হোয়াট ইজ প্ল্যানিং, হোয়াট ইজ প্রজেক্ট প্ল্যানিং। আমাদের যে মূল মূল টপিক্সটা ছিল প্রজেক্ট প্ল্যানিং, এবং ওই যেদিকে আমরা যাচ্ছি আর কি, এতক্ষণ আমরা যে প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্পর্কে আলোচনা করছি সেটা হচ্ছে আমাদের আসলে এই যে প্রজেক্ট প্ল্যানিং যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, সেটার জন্য এই নলেজগুলো দরকার ছিল আর কি। তাহলে প্রজেক্ট প্ল্যান কি? প্রজেক্ট প্ল্যানিং রেফার টু the phase in project management in which we determine the actual step to complete the project. It includes laying out timeline, establishing the budget, setting milestone, assign risks, and solidifying tasks and assign team member. সো এইখানে আপনি যদি এই ইমেজটা দেখেন যে প্ল্যানিং ইঞ্জিনিয়ার কি করছে, প্ল্যানিং ইঞ্জিনিয়ারকে আপনার রিস্ক ক্যালকুলেশন করতে হয়, প্রজেক্ট কন্ট্রোল করতে হয়, কন্ট্রোল কি আপনার স্কেডিউল কন্ট্রোল করতে হয়, এখানে টাইম ওয়ার্ক আছে, টাইম ফ্রেমওয়ার্ক আছে, কস্ট আছে এবং কমিউনিকেশন আছে আর কি। তো একজন প্রজেক্ট প্ল্যানিং ইঞ্জিনিয়ারের আপনার 80% কমিউনিকেশন হয় এবং 20% সেটা কাজের মাধ্যমে আউটকাম হয় আর কি। হ্যাঁ, এটাই হচ্ছে আপনার প্রজেক্ট প্ল্যানিং। তাহলে প্রজেক্ট প্ল্যানিং এর মধ্যে মোটামুটি আপনার যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে প্রজেক্টের টাইমলাইন থাকবে, প্রজেক্টের বাজেট থাকবে, প্রজেক্টের মাইলস্টোন থাকবে এবং প্রজেক্টের রিস্ক আপনাকে জানতে হবে যে আসলে কি কি ধরনের রিস্ক আছে এবং এই রিস্ক গুলো আপনি কিভাবে ওভারকাম করবেন। এই রিস্ক গুলো কোথা থেকে আসবে? আপনার প্রজেক্ট স্কেডিউল থেকে আপনি রিস্ক গুলো ফাইন্ড আউট করবেন, ক্রিটিক্যাল পাথ ফাইন্ড আউট করবেন, ক্রিটিক্যাল পাথ অ্যানালাইসিস করে আপনি এটা বলতে পারবেন যে আপনার প্রজেক্ট কেন ডিলে হচ্ছে, কোথায় কোন অ্যাক্টিভিটিস গুলো আসলে ডিলে করছে। আচ্ছা, এরপর আমরা জানবো যে আচ্ছা, প্রজেক্ট প্ল্যানিং এর একটা জিনিস সেটা হচ্ছে যে প্রজেক্ট প্ল্যানিং ডিফাইন করে হোয়াট এবং অ্যান্ড হাউ, আপনি কি করবেন এবং কিভাবে করবেন। এটা হচ্ছে প্রজেক্ট প্ল্যানিং ইঞ্জিনিয়ারের কাজ এবং প্রজেক্ট প্ল্যানিং টিমের কাজ। আচ্ছা, এরপরে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে প্রজেক্ট স্কেজুলিং। প্রজেক্ট স্কেজুলিংটা কি এটা আপনারা ডেফিনেশনটা দেখে নেবেন। প্রজেক্ট স্কেজুলিং এ আসলে যে জিনিসটা করা হয় সেটা হচ্ছে যে হোয়েন অ্যান্ড হাউ। প্রজেক্টের প্রজেক্ট স্কেজিউলে আমরা যেটা জানতে পারি যে আসলে কখন করা হবে কাজটা এবং কে করবে, ঠিক আছে। রিসোর্স এবং টাইম নিয়ে কাজ করে হচ্ছে প্রজেক্ট স্কেজুলিং। তাহলে এখানে কিছু স্টেপস আছে, সেটা হচ্ছে প্রজেক্ট স্কেজুলিং এর ক্ষেত্রে স্কোপ ডিটারমিনেশন, ডিফাইন অ্যাক্টিভিটিস, সিকোয়েন্স অ্যাক্টিভিটি, এস্টিমেশন রিসোর্স, এস্টিমেট ডিউরেশন, মেইনটেইন বেসলাইন, আপডেট স্কেজুল, কমিউনিকেশন অ্যান্ড রিপোর্টিং। ওকে, আমি একটু দ্রুত আগাচ্ছি আর কি। এই স্টেপগুলো এইভাবে কাজ করে, আপনাকে প্রথমে স্কোপ ডিফাইন করতে হবে, তারপরে অ্যাক্টিভিটি ডিফাইন করতে হবে, এরপরে সিকোয়েন্স অফ অ্যাক্টিভিটি গুলোর মধ্যে একটা সিকোয়েন্স করতে হবে, এরপরে এস্টিমেট রিসোর্স, আপনাকে রিসোর্স এস্টিমেট করতে হবে, এরপরে ডিউরেশন ক্যালকুলেশন করতে হবে এবং মেইনটেইন বেসলাইন। এরপরে হচ্ছে আপনাকে এই প্রজেক্টটার একটা বেসলাইন তৈরি করতে হবে। এরপরে যে আমরা কি করি, প্রজেক্ট আপডেট করি এবং রিপোর্টিং করি আর কি। আচ্ছা, প্রজেক্ট প্ল্যানিং এর কিছু লেভেল আছে। প্রজেক্ট প্রজেক্ট প্ল্যানিং এ মোটামুটি আপনার 4টা লেভেল আছে। 4টা লেভেলের মধ্যে এই লেভেল ওয়ানে কি করা হয়, লেভেল ওয়ানে যে আমাদের ডাব্লিউবিএস, এখানে জাস্ট এই ইনফরমেশন গুলো থাকে। সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কখন শেষ হবে, কখন শুরু হবে, প্রকুরমেন্ট কখন শুরু হবে এবং শেষ হবে, কনস্ট্রাকশন কখন শুরু হবে এবং শেষ হবে, এবং কখন হ্যান্ড ওভার হবে আর কি। এটা কিন্তু একটা প্রিমিয়ার P6 এর স্ক্রিনশট আর কি, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে। এই মাইলস্টোন এগুলো হচ্ছে ডাব্লিউবিএস। এই ডাব্লিউবিএস গুলোর একটা কমপ্লিশন ডেট থাকবে স্পেসিফিকলি এই লেভেল ওয়ান স্কেডিউলের মধ্যে।
হ্যালো। এখানে যে জেনারেল, এটার হুম। অ্যাক্টিভিটিস গুলা কি? এগুলো ইঞ্জিনিয়ারিং তো বোঝা যাচ্ছে, হ্যাঁ, এগুলো ইঞ্জিনিয়ারিং আমি তো হয়ে দেখাবো। এই যেটা বলছিলাম যে আপনার এই ডাব্লিউবিএস এর মধ্যে আপনার ব্রিফলি আপনার মাইলস্টোন গুলো উল্লেখ করা থাকে, যে কন্টাক্ট মাইলস্টোন থাকে এইগুলো আর কি। ঠিক আছে, এগুলো যখন আমরা মূল ট্রেনিং সেশনে যাব তখন আমরা এগুলো বিস্তারিত দেখতে পাবো। আচ্ছা, লেভেল টু এ থাকে কি? লেভেল টু এ দেখেন আপনি ইঞ্জিনিয়ারের মধ্যে কি আছে, বিম ডিজাইন থাকতে পারে, শপ ড্রয়িং থাকতে পারে, মেথড স্টেটমেন্ট থাকতে পারে। এরপরে এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। এরপরে আপনার প্রকুরমেন্টের মধ্যে কি থাকে, প্রি কোয়ালিফিকেশন থাকতে পারে, মেটেরিয়াল সাবমিটাল, সাবকন্ট্রাক্টর, ফাইনালাইজেশন, হ্যাঁ, প্রকুরমেন্টের ইন ডিটেলস থাকে ডেলিভারি পর্যন্ত আর কি। এটা হচ্ছে আপনার প্রকুরমেন্ট। এরপরে কনস্ট্রাকশনে কি থাকবে, আপনার কনস্ট্রাকশনের যে এরিয়া গুলো থাকবে এইটা তিনটা চারটা বা পাঁচটা বা একটা এরিয়া থাকতে পারে, যে এরিয়া, এই এরিয়াটা আপনি কবে শুরু করতেছেন এবং শেষ করছেন তার ডিটেলস এখানে থাকবে আর কি। এবং ক্লোজ আউট বা হ্যান্ড ওভার যে ডাব্লিউবিএস, সেটার আন্ডারে স্ন্যাগিং, ডিসন্যাগিং, টেস্টিং, কমিশনিং, ট্রেনিং, হ্যান্ড ওভার, এই ডাব্লিউবিএস গুলো থাকবে এখানে, কিন্তু ডিটেলস অ্যাক্টিভিটি নাই। এটা কিন্তু আপনি পরবর্তী পরবর্তী যে এটা আমরা আলোচনা করছি যে লেভেল টু প্ল্যান, এটা হচ্ছে লেভেল টু প্ল্যান। লেভেল থ্রিতে যে আপনি আরো ডিটেলস দেখতে পাচ্ছেন, এবং ফাইনালি যখন আপনি লেভেল ফোরে যাবেন, এখন দেখেন আমরা এর আগে দেখছিলাম ইঞ্জিনিয়ারিং, এবং ইঞ্জিনিয়ারের মধ্যে আমরা দেখছিলাম সব ড্রয়িং। এখন দেখেন সব সব ড্রয়িং গুলোর ইন ডিটেলসে আছে, ইচ অ্যান অ্যাক্টিভিটি আছে, যে কোথাকার সব ড্রয়িং, এটা কোন লেভেলের, কোন ফ্লোরের, এইভাবে থাকবে আর কি। এটা হচ্ছে লেভেল ফোর স্কেজিউল। এরপর প্রজেক্ট স্কেজিউল মডেল, এটা হচ্ছে প্রজেক্ট স্কেজিউলের একটা মডেল, পিএমআই অথরাইজ। এখন প্রজেক্ট স্কেজিউল মডেলে কি থাকে, প্রজেক্ট আপনি কি ধরনের মেথোডোলজি ইউজ করেন, আমরা মেথোডোলজি নিয়ে আলোচনা করছি। কি ধরনের কোন মেথোডোলজি আপনি ইউজ করছেন, ওয়াটারফল মেথোডোলজি ইউজ করছেন, অ্যাজাইল মেথোডোলজি ইউজ করছেন কিনা, এবং স্কেজিউল টুলস কি, এখানে আপনি প্রিমাভেরা P6 ইউজ করছেন, এমএস প্রজেক্ট ইউজ করছেন, জিরা ইউজ করছেন, বা আদার্স কোনো টুলস ইউজ করছেন কিনা। ঠিক আছে, এবং স্কেডিউল মডেলটা কি হবে, আপনি ডাব্লিউবিএস করছেন, আপনার ক্রিটিক্যাল পাথ মেথড ইউজ করছেন, এটা হচ্ছে স্কেডিউল মডেল। এবং প্রজেক্টের ইনফরমেশন আসবে, আসার পরে কি হবে, স্কেডিউল মডেল ইনস্ট্যান্ট তৈরি হবে। এরপরে যে কি হবে, আপনার প্রজেক্ট বেজলাইন হবে, বেজলাইনের পরে যে আপনার এই প্রজেক্ট রিপোর্ট গুলো, ওইখান থেকে আপনি বার চার্ট আকারে রিপোর্ট করতে পারবেন, কানবান বোর্ড ইউজ করে আপনি রিপোর্ট করতে পারবেন, নেটওয়ার্ক ডায়াগ্রাম ইউজ করে আপনি রিপোর্ট করতে পারবেন, এবং অ্যাক্টিভিটি লিস্ট আকারেও আপনি রিপোর্ট করতে পারবেন। তাহলে কি হইলো, আমরা যে প্রজেক্ট স্কেডিউলটা তৈরি করব সেইটার কিন্তু এইগুলো হচ্ছে এক একটা আউটপুট, যেগুলো আপনি আপনার ম্যানেজমেন্টকে রিপোর্ট করতে কাজে লাগাবেন আর কি। বোঝা গেল না? কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? ওকে মোহন ভাই, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে আপনার এন্টারপ্রাইজ প্রজেক্ট স্ট্রাকচার, ইপিএস। ইপিএস হচ্ছে আপনার একটা হাইরার্কিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ প্রজেক্ট ইন অ্যান অর্গানাইজেশন। এখানে দেখেন ইপিএস কি, ইপিএস হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন একটা ইপিএস। এই ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ইপিএস এর মধ্যে আমার কি ধরনের প্রজেক্ট আছে, কয়টা প্রজেক্ট আছে, ইন ডিটেলসে দেওয়া থাকবে। এটা হচ্ছে প্রিমাভেরা P6 এর একটা স্ক্রিনশট। ওকে, আপনারা ডেফিনেশন গুলো দেখে নেবেন আর কি। আচ্ছা, ডাব্লিউবিএস নিয়ে এর আগে কথা বলছি, সেটা ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার ইজ এ hierarchical view of the project scope, and it is used to organize a plan, project, program and portfolio. এখন দেখেন এই যে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যে একটা প্রজেক্টে ডাব্লিউবিএস থাকবে। ডাব্লিউবিএস কি একটা জেনারেল ডাব্লিউবিএস থাকতে পারে, ইঞ্জিনিয়ারিং ডাব্লিউবিএস, প্রকুরমেন্ট ডাব্লিউবিএস, কনস্ট্রাকশন এবং হ্যান্ড ওভার ডাব্লিউবিএস। এই ডাব্লিউবিএস আন্ডারে আমাদের কি থাকবে, অ্যাক্টিভিটি থাকবে আর কি। আচ্ছা, একটা ভিলা প্রজেক্টের ডাব্লিউবিএস কেমন হতে পারে, একটা ভিলা প্রজেক্টের ডাব্লিউবিএস এই দেখেন, মোবিলাইজেশনটা হচ্ছে জেনারেল পার্টে, এবং সাব স্ট্রাকচার থাকতে পারে, এটা একটা ডাব্লিউবিএস হতে পারে, সুপার স্ট্রাকচার একটা ডাব্লিউবিএস হতে পারে। এগুলো আপনারা একটু গো থ্রু করলেই বুঝতে পারবেন আর কি। আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে অর্গানাইজেশন ব্রেকডাউন স্ট্রাকচার, it's intended to represent your organization and your project may be grouped, short or filter used by OBS। আচ্ছা, ওবিএস টা কিভাবে কাজ করে, ওবিএস টা দেখেন, আমি নেক্সট স্লাইডে যদি যাই, সেক্ষেত্রে ওবিএস হচ্ছে প্রজেক্ট ওবিএস এ কি থাকে, প্রজেক্ট ম্যানেজার। কনস্ট্রাকশনে কি, কনস্ট্রাকশনের ওবিএস হচ্ছে প্রজেক্ট, সরি, এটা হচ্ছে কনস্ট্রাকশন ম্যানেজার। ডিজাইন ওবিএস এ কি থাকে, ডিজাইন ম্যানেজার। এবং কস্ট ওবিএস এ কি থাকতে পারে, সেটা হচ্ছে ফাইনান্সিয়াল ম্যানেজার থাকতে পারে।
আচ্ছা, now it's time to learn about the Primavera P6. What is Primavera P6? Primavera P6 is a project management tools built by Oracle from 1983 to 2004. Primavera used to the P3 suffix. আচ্ছা, Primavera P6 টা এর আগে বলা হতো যে আপনার Primavera P3 আর কি 2000, সেটা 2004 সাল পর্যন্ত। এরপরে যে 2004 সালের পরে যে এটাকে Primavera P6 আকারে তারা সাফিক্স করে আর কি। আপনারা যে জানেন যে সাফিক্স কি এবং প্রিফিক্স কি, তাই না? আমরা সবাই জানি আর কি। তো এটাকে আগে বলা হতো Primavera P3, এখন বলা হয় Primavera P6। আচ্ছা, এখন কিছু বেসিক টার্মিনোলজি নিয়ে আলোচনা করব। হোয়াট ইজ অ্যাক্টিভিটি? অ্যাক্টিভিটি রিপ্রেজেন্ট ওয়ার্ক টু বি ডান ইন অর্ডার টু কমপ্লিট প্রজেক্ট। আমি অ্যাক্টিভিটি কি সেটা প্রিমিয়ারা P6 এ দেখাবো। অল্প কিছু বিষয় আপনাদের টাস্ক দিয়ে দেবো আর কি। ওডি, অরিজিনাল ডিউরেশন, অ্যান্ড আরডি, রিমেনিং ডিউরেশন, এই ডেফিনেশন গুলো আপনারা দেখে নেবেন আর কি। এখানে আলোচনার বিষয় হচ্ছে বেজলাইন। হোয়াট ইজ বেজলাইন? আর বেজলাইন ইজ এ অ্যাপ্রুভড প্রোগ্রাম অফ বোথ পার্টিস ইউজ অ্যাজ এ বেঞ্চমার্ক টু মেজার প্রজেক্ট প্রোগ্রেস। ওকে, বেজলাইনের ক্ষেত্রে আপনি দুটা জিনিস মনে রাখবেন। বেজলাইন হচ্ছে একটা অ্যাপ্রুভড ডকুমেন্ট বা প্রোগ্রাম, সেটা বোথ সাইডের, আপনার ক্লায়েন্টের এবং হচ্ছে কন্ট্রাক্টর সাইডের। এবং এটা কি একটা, এটা হচ্ছে একটা বেঞ্চমার্ক। বেঞ্চমার্কটা কি? যেটার সাথে আপনি কি করবেন, আপনার পরবর্তীতে প্রজেক্ট প্রোগ্রেসকে কম্পেয়ার করবেন আর কি। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে হোয়াট ইজ মাইলস্টোন? মাইলস্টোন আর সিগনিফিকেন্ট পয়েন্ট অর ইভেন্ট ইন আ প্রজেক্ট প্রোগ্রাম অর পোর্টফোলিও উইথ জিরো ডিউরেশন। মাইলস্টোন যেটা বলছিলেন যে আপনার প্রজেক্ট জেনারেলের মধ্যে কি থাকে, জেনারেল ডাব্লিউবিএস এর মধ্যে থাকে হচ্ছে প্রজেক্ট আর মাইলস্টোন গুলো। আপনি এখানে দেখেন, এই স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন যে প্রজেক্ট কমেন্সমেন্ট ডেট এটা হচ্ছে 6 নভেম্বর। এটা একটা মাইলস্টোন। মাইলস্টোনের চিহ্ন সবসময় এরকম ডায়মন্ড সাইন হয়ে থাকে আর কি। এরপরে দেখেন প্রজেক্ট কমপ্লিশন ডেট। প্রজেক্ট কমপ্লিশন ডেট কি 9 সেপ্টেম্বর 24। সো এটাও কিন্তু জিরো ডিউরেশন। সো মাইলস্টোন কি? মাইলস্টোন ইটস দ্য ইভেন্ট উইথ জিরো ডিউরেশন। এটার কিন্তু কোনো জিরো ডিউরেশন থাকে না, এটা জিরো ডিউরেশন হয়, এটা জাস্ট ইভেন্ট। প্রজেক্ট স্টার্ট মিনস স্টার্ট, এটার কোনো ডিউরেশন নেই। প্রজেক্ট ফিনিশ মিনস ইটস ফিনিশ ডেট। ওকে, এরপরে প্রেডিসেসর্স এন্ড সাকসেসর্স। প্রেডিসেসর্স হচ্ছে দ্য অ্যাক্টিভিটি দ্যাট ইফেক্ট স্টার্ট অর ফিনিশ ডেট অফ আদার্স অ্যাক্টিভিটি। ওকে, আদার্স অ্যাক্টিভিটি মিনস এখানে সাকসেসর অ্যাক্টিভিটিস। এই অ্যাক্টিভিটির প্রেডিসেসরস হচ্ছে এই অ্যাক্টিভিটি। যতক্ষণ পর্যন্ত এই অ্যাক্টিভিটিটা শেষ হবে না হবে ততক্ষণ পর্যন্ত সাকসেসর অ্যাক্টিভিটি শুরু হতে পারবে না আর কি। এটা নিয়ে আমরা যখন পরবর্তীতে ডিটেলসে আলোচনা করব তখন আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, প্রিমিয়ার P6 এ চার ধরনের রিলেশনশিপ আছে। সেটা হচ্ছে স্টার্ট টু স্টার্ট, ফিনিশ টু স্টার্ট, ফিনিশ টু ফিনিশ, অ্যান্ড স্টার্ট টু ফিনিশ। এই রিলেশনশিপ গুলো দেখতে কেমন? এই দেখেন, এটা হচ্ছে স্টার্ট টু স্টার্ট রিলেশনশিপ। অ্যাক্টিভিটি এ এবং অ্যাক্টিভিটি বি তারা কিন্তু একসাথেই স্টার্ট হচ্ছে। দ্যাটস ওয়াই উই আর সেইং ইট ইজ স্টার্ট টু স্টার্ট রিলেশনশিপ। ইন দ্য আদার হ্যান্ড স্টার্ট টু ফিনিশ রিলেশনশিপ, এই রিলেশনশিপটা অনেকটা রিয়ার, এখানে ইউজ খুব কম হয়ে থাকে ইন প্রিমিয়ার P6। আপনি দেখেন যে অ্যাক্টিভিটি এ স্টার্ট হচ্ছে যখন, তখন অ্যাক্টিভিটি বি ফিনিশ হয়ে যাবে আর কি। এবং ফিনিশ টু ফিনিশ ইন রিলেশনশিপ, অ্যাক্টিভিটি এ এবং অ্যাক্টিভিটি বি দুটাই কিন্তু অ্যাট এ টাইম ফিনিশ হচ্ছে। এবং ফিনিশ টু স্টার্ট, এই রিলেশনশিপটা আমরা ব্যাপক ইউজ করে থাকি প্রিমিয়ার P6 এবং এমএস প্রজেক্টে। সেটা হচ্ছে যে আপনার অ্যাক্টিভিটি এ শেষ হবে, দেন অ্যাক্টিভিটি বি শুরু হবে আর কি। এই রিলেশনশিপ গুলো নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো আমাদের ট্রেনিং সেশন। এরপরে ডিলে এবং লিড বা ল্যাগ অর লিড, এটার মধ্যে একটা কম্পারিজন দেখানোর চেষ্টা করেছি এখানে। আপনি দেখেন অ্যাক্টিভিটি এ, হোয়াট ইজ লিড, হোয়াট ইজ ল্যাগ? ল্যাগ ডিলে দ্য রিলেশন ওয়ান অ্যাক্টিভিটি প্রেডিসেসর টু অ্যানাদার সাকসেসর। আপনি দেখেন অ্যাক্টিভিটি এ এইটা যখন শেষ হচ্ছে তারপরে আমাদের 3 ডেজ এর একটা ল্যাগ আছে, এরপরে যে অ্যাক্টিভিটি বি শুরু হচ্ছে আর কি। আর এইখানে হোয়াট ইজ লিড? A lead is a amount of time to successor activity can be advanced with respect to the predecessor's activity. আপনি দেখেন এখানে অ্যাক্টিভিটি, এটা হচ্ছে predecessor's activity, অ্যাক্টিভিটি এ, এবং অ্যাক্টিভিটি বি হচ্ছে সাকসেসর অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি এ শেষ হওয়ার কিছুটা সময় আগে অ্যাক্টিভিটি বি কিন্তু আপনার শুরু হয়ে গেছে। দ্যাট মিনস এটা কিন্তু লিডে আছে। এই অ্যাক্টিভিটি বিটা লিডে আছে কতদিন সেটা মেনশন করে না, এটা হতে পারে 2 দিন, 1 দিন বা 5 দিন।
কারো কি কোনো কোশ্চেন আছে ল্যাগ লিড নিয়ে? মামুন ভাই আচ্ছা, এটা নিয়ে আমাদের মনে হয় ইয়েতে হ্যাঁ হ্যাঁ, কি এটা বলে হ্যাঁ, যখন এগুলো মূল ট্রেনিং সেশনে যাবেন তখন আরো ইন ভালো ডিটেলস আলোচনা করা হবে। এক্সাম্পল দিয়ে বুঝাইতে পারবেন আর কি। রাইট রাইট রাইট। আর আজকের আর কতগুলো স্লাইড আছে বা না, ক্লাস এ- ডিউরেশন কতটুকু হবে? এটা শেষ, এটা শেষ। এটা দেখেন, হোয়াট উই আর গোয়িং টু লার্ন। আচ্ছা, আমরা কি কি শিখতে যাচ্ছি এই ট্রেনিং সেশনের মাধ্যমে? আমরা শিখতে যাচ্ছি ওরাকল প্রিমিয়ারা P6 প্রফেশনাল সফটওয়্যার ট্রেনিং, স্কেজুলিং, ট্র্যাকিং অ্যান্ড মনিটরিং, হ্যাঁ, কস্ট ট্র্যাকিং অ্যান্ড মনিটরিং, হাউ টু নো দ্য প্রিমিয়ারা গেটিং টু নো প্রিমিয়ারা P6 সম্পর্কে আমরা ডিটেলস জানবো, গেটিং ক্রিয়েটিং আ প্রজেক্ট প্ল্যান, দেন প্রিমিয়ারা P6 WBS, রিলেশনশিপ, রুলস অ্যান্ড রিসোর্স অ্যান্ড রিপোর্টিং। আচ্ছা, আমরা এই প্রজেক্টের পরে কি করতে পারবো আর কি, এই ধরনের একটা ড্যাশবোর্ড আমরা ক্রিয়েট করতে পারবো। খুবই ইন্টারেক্টিভ একটা ড্যাশবোর্ড। এরপরে আমরা এই প্রজেক্টের ট্রেনিং এর মাধ্যমে শিখতে পারবো। এটা হচ্ছে ড্যাশবোর্ডের একটা পার্ট, যে প্রজেক্ট স্ট্যাটাস, কিভাবে স্ক্রিপ্ট তৈরি করা হয়, এই স্ক্রিপ্ট আমরা তৈরি করতে পারবো আফটার দিস ট্রেনিং সেশন। এবং এইটা হচ্ছে আমাদের প্রিমিয়ারা P6 থেকে একটা স্ক্রিপ্ট। আচ্ছা, এই এই এইটাই হচ্ছে আমাদের লাস্ট স্লাইড। সেটা হচ্ছে যে বেস্ট সার্টিফিকেট ফর প্রজেক্ট ম্যানেজমেন্ট। আপনি যদি একজন প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল হতে চান, সেক্ষেত্রে আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল PMP, যেটা PMI থেকে অথরাইজ, এবং PMI স্কেজুলিং প্রফেশনাল PMI SP, প্ল্যানিং অ্যান্ড স্কেজুলিং প্রফেশনাল PSP, এবং Prince2, এই সার্টিফিকেট গুলো আপনারা অবটেন করতে পারেন আর কি, অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল। ওকে, থ্যাংক ইউ। কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি, এই মামুন ভাই। এই যে পিএমপি যেটা আছে সেটা কি কোনো এটা কি কোনো প্রোগ্রাম যেটা না না না, যেটা পিএমপি আমাদেরকে হচ্ছে কোনো পিএমপি হচ্ছে একটা এক্সাম। পিএমপি হচ্ছে একটা এক্সাম। আপনি যখন পিএমপি মানে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল, আপনার যখন পিএমপি সার্টিফিকেশন থাকবে, দ্যাট মিন্স আপনি ওয়ার্ল্ড ওয়াইড, এটা হচ্ছে আপনার ইউএস এর একটা সার্টিফিকেট, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে দেওয়া হয় আর কি। এটা 4 ঘন্টার একটা এক্সাম, টানা, কোনো ব্রেক নাই। এই এক্সামে যারা পাশ করে তারা হচ্ছে, তাদেরকে বলা হয় প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল। ঠিক আছে? তো এটার একটা বড় ভ্যালু অ্যাড করে আপনার প্রফেশনে আর কি। হ্যাঁ, এইটার জন্য আমি বেশ কিছু অফার পাচ্ছি ইউএই তে, হুম। বিভিন্ন ইয়া থেকে, ইনস্টিটিউট থেকে। তো বিষয়টা আমি ইগনোর করছি, মানে এটা আসলে বুঝে উঠতে পারি নাই যে এট- এত টাকা দিয়ে করা যাবে, এ- করাটা কেমন হবে। এটা এটা নিয়ে আপনি হচ্ছে পরে আমার সাথে এক সময় ডিসকাস করতে পারেন, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? জি মামুন ভাই, রিলেশনশিপের যে স্লাইডটা আছে সেখানে আমার একটা কোশ্চেন ছিল। বলেন। যেমন স্টার্ট টু স্টার্ট প্রসেস আছে, আচ্ছা, হ্যাঁ, ফিনিশের এইগুলো এইগুলো হচ্ছে এই সেশনে আমরা আসলে ডিটেলস আলোচনা করতে পারছি না। আপনার ট্রেনিং সেশনে আমরা ডিটেলস আলোচনা করবো আর কি। এখন আপনি বুঝবেন না, কারণ এটা না দেখানো পর্যন্ত ওইভাবে ক্লিয়ার হওয়া যাবে না আর কি। হুম। আমারও ভাই সেটাই মনে হয় যে রিলেশন যে 4টা রিলেশন আছে, এটা হুম। যদি যখন আপনি মানে কোর্সে যাবেন এবং রাইট। একটা লাইভ এক্সাম্পল দিবেন সাথে হ্যাঁ সাথে, হ্যাঁ, তখন জিনিসটা ক্লিয়ার হবে আর কি। রাইট, এক্স্যাক্টলি। আশা আমি করি এই সবাই এটা জিনিসটা বুঝতে অ্যাড পারবে। করতে চাচ্ছিলাম। এখন হচ্ছে আমাদের নেক্সট স্টেপ কি হবে? আচ্ছা, নেক্সট স্টেপটা হচ্ছে আমরা যে ট্রেনিংটা করব, সেই ট্রেনিংটা আমরা নেক্সট উইক থেকে শুরু করব আর কি। হ্যাঁ, তো এইটার জন্য আপনারা যারা ইন্টারেস্টেড, ওদের সাথে যোগাযোগ করেন। কারণ ওরা একটা গ্রুপ ইয়ে করে আর কি, এই ট্রেনিংটা রান করতে যাচ্ছে। তো এখানে আপনি ডিটেলস জানতে পারবেন নাকি ফরাদের কাছ থেকে। আহ হ্যাঁ, এটা আমি আছি আর কি, ওপেন সবার জন্য যারা আসলে বিষয়টা নিয়ে আগ্রহ আছে যাদের, তারা আমার সাথে যোগাযোগ করবেন। আর মামুন ভাই, আমি আপনার জন্য কয়েকটা কথা বলতে চাই আপাতত আজকের ইয়া হিসেবে। হুম, শিওর। প্রথমত যে প্রথমত আপনি চেষ্টা করবেন